পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তিনটা জিনিস একসাথে থাকলেও আপনার পিসিওএস হতে পারে। মাসিক অনিয়মিত হবে কিন্তু আপনার ওভারিতে সিস্ট নাই। ডিম্বাশয় থেকে যে প্রতি মাসে একটা করে এগ রিলিজ হয়, এই এগটা রিলিজ হতে পারে না। পিসিওএস এর আরেকটা সমস্যা, যেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট, মানে ওজন বেড়ে যাচ্ছে। যারা অলরেডি ইনফার্টিলিটির দিকে যাচ্ছে, ফার্টিলিটি বুস্টিং কিছু ব্যায়াম আছে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস এর মাধ্যমে হরমোনাল সমস্যা, ওজন বৃদ্ধি এবং কিছু প্রজনন সংক্রান্ত জটিলতা নারীদের তৈরি হয়। তো আমরা আপনার কাছে জানতে চাবো যে পিসিওএস সমস্যার সমাধানে খাদ্যাভ্যাসের কি পরামর্শ এবং এক্ষেত্রে কোনো করণীয় কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস, এটা আপনি কিন্তু নামের মধ্যেই বুঝতে পারতেছেন। পলিসিস্টিক বলা হচ্ছে, অর্থাৎ সেভারাল টাইপের সিস্ট আপনার ওভারিতে থাকতে পারে। কিন্তু এমনও হতে পারে যে আপনার ওভারিতে সিস্ট নাই, তারপরেও কিন্তু আপনার পলিসিস্টিক ওভারি হতে পারে। সেটা কিরকম? এটা আমরা তিনটা জিনিস খেয়াল করি। একটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড, মানে মাসিক অনিয়মিত হবে কিন্তু আপনার ওভারিতে সিস্ট নাই। এটা টোটালটা ডিপেন্ড করে আপনার হরমোনাল, মেয়েদের যে হরমোন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এটার ইমব্যালেন্স থেকে আপনার পিরিয়ড ইরেগুলার হতে পারে। আর একটা হচ্ছে এন্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়া, পুরুষ হরমোন যেটা মহিলাদের শরীরেও কিছুটা থাকে, এটার পরিমাণ যখন বেড়ে যাবে তখন আপনার অবাঞ্ছিত লোম বিভিন্ন জায়গায়, আপনার গোফ, দাড়ি, এগুলোর ব্যাপারটা মেয়েদের ক্ষেত্রেও দেখা যায়। এইটাকেও কিন্তু আমরা পিসিওডি বলতেছি। আবার আপনার ওভারিতে সিস্ট আছে, সরাসরি আপনার আঁচিল দেখা দেয় শরীরে। না, আঁচিলটা পিসিওএস এর সাথে না, এটা হচ্ছে লোম। মানে ছেলেদের যেরকম দাড়ি মোছ হয়, মেয়েদেরও ওরকম দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায়, বা লোম নরমালি মেয়েদের কম থাকে। এই যাদের হচ্ছে এন্ড্রোজেন হরমোনটা বেশি, তাদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। এটা একটা ইন্ডিকেটর। আরেকটা হচ্ছে সরাসরি আপনার ওভারিতে সিস্ট থাকবে, যেটার কারণে আপনার ওভালুয়েশন, অর্থাৎ ডিম্বাশয় থেকে যে প্রতি মাসে একটা করে এগ রিলিজ হয়, এই এগটা রিলিজ হতে পারে না। এই এগের কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। এই তিনটা জিনিস একসাথে থাকলেও আপনার পিসিওএস হতে পারে, আমরা পিসিওএস বলি। আবার তিনটা নাই, যে কোনো দুইটা আছে, সেটাকেও আমরা পিসিওএস বলি। ট্রিটমেন্টটা ওই সিমটম অনুযায়ী। ধরেন আপনার যদি ওভারিতে সিস্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ দেখাতে হবে। সেক্ষেত্রে আপনার ল্যাপ্রোস্কোপি করা লাগতে পারে। আর যদি আপনার হরমোন ইমব্যালেন্স হয়, তাহলে আপনি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাবেন। আপনার ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ব্যালেন্স করার জন্য এটা গাইনোকোলজিস্টরাও দেয়, আবার হরমোন স্পেশালিস্টরাও দেয়, যে কিছুদিন আপনার মাসিকের সাইকেলটা রেগুলার করার জন্য আপনাকে পিলস খেতে হবে। এটা আবার কিন্তু নির্দিষ্ট সময় থাকে। আমাদের পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেই ভুলটা দেখি, যে ধরেন ডক্টর আপনাকে 3 মাসের জন্য মেডিকেশন দিয়েছে, মাসিকটা বন্ধ হবে, 21 দিন আপনাকে আবার খেতে হবে, তারপর আপনি ছাড়লে আবার মাসিক হবে, আবার 7 দিনের মাথায় আবার খেতে হবে, এভাবে ধরেন 3 মাস কিংবা 6 মাস। যখন আমি বুঝে যাই যে আমার এই ওষুধের মাধ্যমে আমি মাসিক নিয়ন্ত্রণ করতে পারতেছি, হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে খুবই আমি পেয়ে থাকি যে সেকেন্ড টাইম আর ডক্টরের কাছে যাইনি, নিজেরাই জানে তো যে আমার যে ইরেগুলার হচ্ছে, আমি আবার ওষুধ খাই। এইটাতে কিন্তু আমরা আরো ইনফার্টিলিটি গ্রো করাই, কারণ ডক্টর কিন্তু আপনাকে বুঝেই দিয়েছিল যে কতদিন আপনার এটা দরকার। লং টাইম, লং টাইম এই পিলস গুলো কিন্তু আমাদের আরো ক্ষতি করে। কিভাবে? আপনার শরীর থেকে যে ন্যাচারাল ইস্ট্রোজেন, প্রজেস্টেরন সিক্রেশন হতো, সেটা আর হবে না, সেটা বন্ধ হয়ে যাবে, কারণ ও জানে যে আপনি তাকে সাপ্লিমেন্ট দিচ্ছেন। বডি সন্তান ধারণে অক্ষমতা বা বন্ধ্যাত্বের দিকে নিয়ে যায়, বন্ধ্যাত্বের দিকে নিয়ে যায়, কারণ আপনার বডি বুঝে গেছে যে আপনার বডি থেকে তৈরি করতেছেন না, আপনি যেহেতু ওষুধের উপর ডিপেন্ডেন্ট, দ্যাট মিন্স বাইরে থেকেই ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আসবে, আপনাকে তৈরি করতে হবে না। এটা আমাদের ইউটেরাস এবং ব্রেস্টে কিছু সময় সিক্রেশন হয়, তো এই জিনিসটা টোটালি অফ হয়ে যাবে। তখন কিন্তু আপনি চাইলেও আর আপনার মাসিকটা ঠিক করতে পারবেন না। পিসিওএস এর আরেকটা সমস্যা, যেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট, মানে ওজন বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বডিতে ইনসুলিনের সেনসিটিভিটি কমে যাচ্ছে। এই জায়গাটায় আমরা কাজ করি। ইনসুলিনের সেনসিটিভিটি বাড়ানোর জন্য তাকে লো কার্ব, হাই প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3-6 যুক্ত ডায়েট, যেটা তার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমায় নিয়ে আসবে, এবং লাইফস্টাইল ঠিক করতে হবে। যেমন রাতে যদি আপনি না ঘুমান, সেক্ষেত্রে আপনার স্ট্রেস হরমোন অনেক বেশি সিক্রেশন হবে। স্ট্রেস হরমোন বাড়লেই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্ট গ্রো করবে। আর্লি ঘুমটা খুব প্রয়োজন, আর্লি ঘুমটা খুবই প্রয়োজন। আর ঘুমানোর ক্ষেত্রে আপনার লাইট অফ থাকতে হবে, রুমের পরিবেশটা। আর 12টা থেকে রাত 2টা পর্যন্ত এই হরমোনগুলো সিক্রেশনটা হাই টাইম, পিকে থাকে। তার মানে 11টার পরে ঘুমিয়ে যেতে আমরা ঘুমিয়ে গেলে ভালো। এবং ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে যেহেতু আপনার ওজন বাড়তেছে, আপনাকে ওজন নিয়ন্ত্রণ করার জন্য হেলদি লাইফস্টাইলে আসার ক্ষেত্রে ব্যায়াম করতে হবে, মাস্ট বি। আমরা ওই জায়গাটাই, ওজন যদি বেশি থেকে নিয়ন্ত্রণে আনতে হবে, অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে, কারণ ওজন বেশি হয়েছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে।
এটা যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে আপনার টাইপ 2 ডায়াবেটিসের দিকে আপনি চলে যাবেন। পিসিওএস এর পাশাপাশি আপনার এটা ডেভেলপ করবে, হাইপোথাইরয়েড ডেভেলপ করবে। মানে আমি বলতে চাচ্ছি একটা হরমোন যখন ইমব্যালেন্স হয় পাশাপাশি তো সবগুলো মানে লিঙ্ক থাকে, রিলেটেড, তখন আপনার কিন্তু হরমোন ইমব্যালেন্সটা ওভারঅল হবে এবং আরও কিছু নন কমিউনিকেবল ডিজিজ আপনার দেখা দিতে পারে। সো আমাদের পরামর্শটা থাকে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করা, ওজন নিয়ন্ত্রণ করা, ব্যালেন্স নিউট্রিশনে থাকা, এবং এই যে ধরেন যারা অলরেডি ইনফার্টিলিটির দিকে যাচ্ছে, ফার্টিলিটি বুস্টিং কিছু ব্যায়াম আছে যেটা আপনার ফার্টিলিটি বাড়াবে। জি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার লোয়ার পেলভিসের কিছু ব্যায়াম, পেলভিস এক্সারসাইজ। হ্যাঁ, পেলভিস এক্সারসাইজগুলো, এটার মধ্যে পিলাটেস অনেক গুরুত্বপূর্ণ। পিলাটেস হচ্ছে একটা সেট, এটা হলো আপনার লোয়ার পোর্শন, লেগস অ্যান্ড পেলভিসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ওভারি ইউটেরাসকে টার্গেট করে। এই ব্যায়ামগুলো করতে হবে, প্লাস কিছু স্পেসিফিক ব্যায়াম আছে যেমন বাটারফ্লাই, রিসাইক্লিং বাটারফ্লাই, হ্যাঁ, তারপরে সিটেড টুইস্ট, তারপরে আপনার কোবরা, তারপরে আপনার অ্যারোপ্লেন। এই কিছু স্পেসিফিক পোজ আছে যেগুলো আপনাকে নিয়মিত করতে হবে। আপনার ইউটেরাস এবং ওভারিকে প্রেসার দিতে হবে যে যদি সিস্টগুলো থেকেও থাকে, সিস্ট কিন্তু টিউমার না, সিস্ট হচ্ছে একটা ফ্যাটি মলিকিউলস, চর্বির পানি জাতীয়, মানে তেলের থলের মতো তৈলাক্ত। এটা কিন্তু ফেটে যায়, এটা কিন্তু ফেটে গেলে ক্ষতি নেই। মানে এটা হচ্ছে প্রেসারের কারণে এটা ডিজলভ হতে পারে, সাইজে ছোট হয়ে যেতে পারে। এক্সারসাইজ এই জায়গায় একটা রোল প্লে করে। কোন ধরনের খাবার তারা খেতে পারবে না এবং কোন ধরনের তারা বেশি খাবে? আচ্ছা, খেতে পারবে না প্রথমেই সাদা জিনিস, সব ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেট, সাদা চিনি, সাদা ভাত, সাদা ভাত, সাদা আটা, ইভেন আমরা গ্লুটেন ফ্রি বলি। গ্লুটেন হচ্ছে আপনার বডিতে ইনফ্লামেশন বাড়ায়। হ্যাঁ, যাদের এই ধরনের সমস্যা তাদের মাসিকের সময় প্রচুর পেইন হয়, ব্যথা হয়, তো এইটা কিন্তু আপনার ইনফ্লামেটরি খাবার যেগুলো ইনফেকশনটাকে বাড়াতে পারে বডিতে, এই ধরনের ইনফ্লামেটরি খাবার বন্ধ করতে হবে। তার মধ্যে গ্লুটেন এক নম্বরে আছে, বাইরের ভাজা পোড়া, তেলে ট্রান্স ফ্যাট যেগুলো, এই খাবারগুলো তাকে বন্ধ করতে হবে। প্রসেসড খাবার, প্রসেসড খাবার বলতে আমরা সব ধরনের মিক্সড ফুড বলি, যেমন যেটা সংরক্ষণ করার জন্য বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, এই প্রসেসড খাবারগুলো তাকে বন্ধ করতে হবে। তাকে সম্পূর্ণ ন্যাচারাল ফুডে চলে আসতে হবে। টিনজাত খাবার, হ্যাঁ, টিনজাত খাবার, তারপরে এই যে ফ্রোজেন আইটেমস, নাগেট, সসেজ, এগুলো অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, এগুলো একদম অ্যাভয়েড করতে হবে। এগুলো তো প্রচুর চর্চা হয় এগুলো খাবারের। হ্যাঁ, এগুলো তো হয়ই। এই কারণেই তো সমস্যা। আমাদের পিসিওএস কিন্তু আগে এত বেশি ছিল না। গাইনোকোলজিক্যাল সমস্যার মধ্যে ইউটেরাসের টিউমার আমরা অনেক পেয়েছি অতীতে, কিন্তু এখন কিন্তু সিস্ট কমনলি হচ্ছে।